নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। সাংসদ তহবিলের টাকায় অ্যাম্বুলেন্স প্রদান লক্ষ্মীনারায়ণপুর অঞ্চলে। মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনার্থে পুজো ও চাদর চড়ালো তৃণমূলের নেতাকর্মীরা। কফিন মন্দির নৃত্যশিল্পীর মৃতদেহ সিউড়িতে। গণধর্ষণের ঘটনায় আরও এক অভিযুক্তের জেল হেফাজত পাইকরে। তৃণমূলের কর্মী সভা বোলপুর লোকসভা কেন্দ্রের নানুরে। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার কয়েক ঘন্টা আগেই দুবরাজপুরের লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতে বীরভূমের সাংসদ শতাব্দী রায়ের তহবিল থেকে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হল আজ শনিবার ১৬ই মার্চ থেকে। বীরভূমের সাংসদ তহবিলের প্রায় ১৬,৫০,০০০ টাকা ব্যয়ে অত্যাধুনিক অ্যাম্বুলেন্সটি দেওয়া হলো। এই অ্যাম্বুলেন্স উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুরের বিডিও রাজা আদক, লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিনয় বাগতি, জেলার সরকারি আইনজীবী মলয় মুখার্জি, দুবরাজপুর পঞ্চায়েত সমিতির বৌনভূমি কর্মাধ্যক্ষ রফিউল হোসেন খান, লক্ষ্মীনারায়ণপুর অঞ্চলের সমাজসেবী কাজল খান সহ অনেকে। বীরভূমের সাংসদ শতাব্দী রায়ের দেওয়াই অ্যাম্বুলেন্স করে খুব সহজেই রোগীরা দ্রুত হাসপাতাল পৌঁছাতে পারবে। এদিন জেলার সরকারি আইনজীবী মলয় মুখার্জি জানান, দেখুন, আজকে আমাদের প্রিয় সাংসদ মাননীয় শতাব্দী রায় আজকে তিনি লক্ষ্মীনারায়ণপুর অঞ্চলে একটা অ্যাম্বুলেন্স দিয়েছেন মানুষের সুবিধার্থে। সেই অ্যাম্বুলেন্সটা আজকে বিডিও সাহেব এবং আমাদের কর্মাধ্যক্ষ রফিউল খান সাহেব এবং কাজল এদের এবং সমস্ত এলাকাবাসীর সমস্ত উপস্থিতিতে আজকে এটি উদ্বোধন হলো এবং ১৬,৫০,০০০ টাকা ব্যয়ে এই অ্যাম্বুলেন্সটি তৈরি হয়েছে এবং নিয়ে আসা হয়েছে এবং এরপরে দায় দায়িত্ব যা বর্তাবে সে সমস্ত লক্ষ্মীনারায়ণপুর অঞ্চল থেকেই তার দায় দায়িত্ব নেওয়া হবে এবং তারাই তার রক্ষণাবেক্ষণ করবে। এবং আমার তো মনে হয় এই অঞ্চলে এটা অত্যন্ত জরুরি পরিষেবা দরকার ছিল, কারণ যারা বিশেষ করে দুর্গাপুর, বর্ধমান এবং কলকাতা যাবেন তাদের জন্য এইরকম একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স পরিষেবা খুবই জরুরি ছিল। সেটা আজকে পেয়ে এলাকার মানুষ শুধু নয়, সারা ব্লকের মানুষই খুশি এবং আমরা গর্বিত। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হয় গত পরশু বৃহস্পতিবার ১৪ই মার্চ। আর গতকাল শুক্রবার ১৫ই মার্চ বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তার সুস্থতা কামনার জন্য বিভিন্ন জায়গায় যেখানে তীর্থস্থানগুলি রয়েছে সেগুলিতে পুজো অর্চনার আয়োজন করেন। সেই মতো গতকাল শুক্রবার ১৫ই মার্চ তারাপীঠ কমিটির সদস্যরা পুজো দিয়ে মুখ্যমন্ত্রীর দেহের সুস্থতা কামনার পাশাপাশি বিকাশ রায়চৌধুরী ও তৃণমূল নেতাকর্মীরা বীরভূমের ঐতিহ্যবাহী তীর্থস্থান দাতা মেহবুব শাহ রহমতুল্লাহ আলাহের মাজারে চাদর চড়ান। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিকাশ রায়চৌধুরী জানান, দিদির সুস্থ কামনার্থে শক্তি বৃদ্ধিতে এবং আসন্ন লোকসভায় ৪২টি আসনের মধ্যে ৪২টি আসনই জয়যুক্ত হয়। তৃণমূল কংগ্রেস সেই আশা নিয়ে দাতা বাবার মাজারে মুখ্যমন্ত্রীর সুস্থ কামনার্থে চাদর চাপায়। এদিন তিনি আরও জানান, সকাল থেকে শুরু করেছে। গতকাল আমাদের দিদি একটা দুর্ঘটনাগ্রস্ত হয়েছে, একটু মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়েছে।
SSKM তার চিকিৎসা হয়েছে। আজকে আমরা এসেছি বীরভূম জেলা কোর কমিটির পক্ষ থেকে, প্রথম গিয়েছিলাম আমরা তারাপীঠে, সেখানে মায়ের কাছে আশীর্বাদ চেয়েছি দিদি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়। তারপর আমরা এখানে এসেছি এই দাতা বাবার কাছে, যে দাতা বাবাকে আমরা মনে করি যে দাতা বাবা হচ্ছে আমাদের সর্বশক্তিমান একজন এই মানুষ। তিনি সেই শক্তি নিয়ে কাজ করছেন এবং তার আশীর্বাদ পেলে দিদি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এবং আজকে প্রচুর মানুষ আজকে এসছে দিদির সেই মঙ্গল কামনায়, দিদি যাতে সুস্থ হয়ে যায় তার জন্য প্রার্থনা করতে। তো বাংলার মানুষ তো দিদির উপরে নির্ভরশীল, দিদির উপরে আস্থা রাখে, বিশ্বাস রাখে। আজকে তাই সবাই আমরা মর্মাহত হয়ে আছি। আমরা আমাদের আসল জায়গা হচ্ছে মন্দির মসজিদ, আমাদের এই মাজার, সেখানে আমরা শক্তি পাই, সেখানে এসে ঠাকুরের আশীর্বাদ পাই। আমরা সেই বিশ্বাস নিয়ে আজকে বিভিন্ন জায়গায়, যেমন তারাপীঠে গেছি, ফুল্লড়াতলায় আমাদের নেতারা গেছেন, অভিজিৎ সিনহা, বোলপুরে গির্জায় গেছে চন্দনা সিনহা। আমি এখানে এসেছি আমাদের সমস্ত মানুষকে নিয়ে, আমাদের সমস্ত মা ভাই বোনদের নিয়ে, যারা দিদির প্রতি আস্থা রাখে, বিশ্বাস রাখে এবং যারা দিদির নেতৃত্বে কাজ করে। সুতরাং আমাদের বিশ্বাস দিদি তাড়াতাড়ি সুস্থ হবে এবং আমাদের মধ্যে ফিরে আসবে তাড়াতাড়ি, এবং আবার মানুষের যেভাবে বাংলাকে এগিয়ে নিয়ে গেছেন আবার বাংলার মানুষের জন্য সেইভাবে কাজ করবেন। আমরা দাদা বাবার কাছে এই প্রার্থনা চাইতে এসেছি, আশীর্বাদ চাইতে এসেছি, দিদিকে তাড়াতাড়ি সুস্থ করো। এটাই হচ্ছে আমাদের আজকের এইখানে আসার, দাদা বাবার কাছে সেই প্রার্থনা জানানো, সেই আশীর্বাদ চাইবার জায়গা। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। অবশেষে প্রায় 20 দিন পর নিথর দেহ এসে পৌঁছালো কফিনবন্দি বীরভূমের নৃত্যশিল্পী অমরনাথ ঘোষের। আজ শনিবার 16 মার্চ আমেরিকা থেকে তার মৃতদেহ সিউড়ির রবীন্দ্র সদনে আনা হয়। সেখানে তার মৃতদেহ দেখে শোক স্তব্ধ হয়ে পড়েন সিউড়ির সঙ্গীত এবং নৃত্যশিল্পী মানুষেরা। তাদের তরফ থেকে তাকে শ্রদ্ধার্ঘ্য জানানো হয়। অপরদিকে শোক স্তব্ধ হয়ে পড়েছেন কাকা কাকিমা। তার মৃতদেহ প্রথমে সিউড়ির বিভিন্ন জায়গায় শ্রদ্ধা জানানোর জন্য রাখা হবে এবং তারপর শেষকৃত্য সম্পন্ন করা হবে। এদিন শেষ বিদায় জানাতে উপস্থিত হন জেলা বিজেপির সাংগঠনিক সভাপতি ধ্রুব সাহা। সঙ্গে ছিলেন সিউড়ি শহরের বিজেপির সভাপতি সুনয়ন ভান্ডারী সহ অন্যান্যরা। এদিন জেলা বিজেপির সাংগঠনিক সভাপতি ধ্রুব সাহা জানান, আমাদের সিউড়ির গর্ব, আমাদের শিল্পী ভাই অমরনাথ বেটার এডুকেশনের জন্য, এই কলাকে বিশ্বে প্রসিদ্ধ করার জন্য বিদেশে পাড়ি দিয়েছিলেন। ওনার মৃত্যু ঘটেছে, যেটা হয়েছে এটা অনভিপ্রেত। আমরা এই ঘটনার অত্যন্ত মর্মাহত, শোকাহত। আমাদের সহশিল্পী, তার আমরা আত্মার শান্তি কামনা করছি, পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আত্মীয় স্বজন, সিউড়িবাসী যারা তাকে ভালোবাসতেন তাদের সকলের সাথে আছি। আমরা এই ঘটনায় অত্যন্ত মর্মাহত। আমি আজকে ওনাকে পুষ্পার্ঘ্য দিয়ে, আমি এবং আমার যারা সঙ্গী সাথী আছেন, আমাদের কার্যকর্তারা, সকলে ওনাকে সম্মান জানালাম। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স, NGO ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 0346229627।
7449000072 9732202011 8207037404 সিউড়ি 034622999995 9647669675 7063544520। ফিরে এলাম বিরতির পর। গত 7ই মার্চ বৃহস্পতিবার বনহা ক্যানেল ব্রিজের কাছ থেকে এক নবম শ্রেণীর নাবালিকা স্কুল ছাত্রীকে বাড়িতে পৌঁছে দেওয়ার নাম করে মোটর সাইকেলে তুলে নিয়ে গিয়ে মাঠের মধ্যে গণধর্ষণ করে 3 জন যুবক। ঘটনাটি ঘটে পাইকোট থানার অন্তর্গত নতুন পুকুর গ্রামে। সেই দিনই রাজা শেখ নামে একজন অভিযুক্তকে গ্রেপ্তার করে পাইকোট থানার পুলিশ এবং তাকে আদালতে পাঠিয়ে দেওয়া হয়। অন্যদিকে শনিবার 16ই মার্চ প্রায় 9 দিন পর অন্য এক অভিযুক্ত বাদশা শেখকে, যার বাড়ি পাইকোট থানার অন্তর্গত গোয়ালমাল, তাকে পাইকোট থানার পুলিশ গ্রেপ্তার করে। পাইকোট থানার পুলিশ বাদশা শেখকে মুর্শিদাবাদের শামসেরগঞ্জ থেকে আটক করে। পাইকোট থানার পুলিশ বাদশা শেখের বিরুদ্ধে চার্জশিট তৈরি করে আজ শনিবার 16ই মার্চ রামপুরহাট মহকুমা আদালতে পাঠিয়ে দেয়। আমরা যেটুকু শুনলাম, গতকালকে আনুমানিক 4টার দিকে মেয়েটা রঘুরপুকুর গ্রামের মেয়ে, পুনা হাই স্কুলে পড়তো, ক্লাস 9-এ। গরিব ঘরের মেয়ে, ওর মা ভিক্ষা টিক্ষা করে, বাবা মা, ওই জন্য যাতায়াতের ক্ষেত্রে সাইকেলও পায়নি, পায়ে হেঁটে যাতায়াত করতো। কাউরির বন্ধুবান্ধবের সাইকেল পেলে কখনো যেত। গতকাল যে ঘটনাটা ঘটেছিল, যাওয়ার পথে ওর মানে বান্ধবীর সাইকেলে গেছিলো, ফেরার পথে আর সাইকেল পায়নি, পায়ে হেঁটে আসছিল। ওনার ক্যানেলের যে গেট আছে সেই গেটের কাছে ও টোটোতে চাপার জন্য ওয়েট করছিল। এরকম সময়ে পাশে বসে থাকা 3 জন যুবক ওকে বলে যে বাড়ি কোথায়, না তো রঘুরপুকুর, চল তোকে গাড়িতে করে রেখে আসছি। এই বলে মেয়েটাকে জোর করে তুলে নিয়ে যায়। নিয়ে গিয়ে ওই মাঠের মধ্যে ওর সঙ্গে অশালীন আচরণ করে এবং ধর্ষণ করে। পরিপ্রেক্ষিতে 500 গ্রামের মানুষ, বাগিস্কুল গ্রামের কিছু লোক এই বিষয়টা দেখার পর তাদেরকে আটক করে এবং থানায় খবর দেয়। খবর দেওয়ার পর পুলিশ যায়। পুলিশ যাওয়ার পর মেয়েটাকে তুলে নিয়ে এসে, যেটা আমরা জানতে পারলাম, মেয়েটার শারীরিক অবস্থা খুব খারাপ ছিল। প্রাথমিক ট্রিটমেন্টের জন্য ওকে পাইকোট হসপিটালে নিয়ে আসা হয় এবং সেখান থেকে পুলিশ তার মেডিকেল রিপোর্ট করার জন্য রামপুরহাটে নিয়ে গেছিলেন। এতদূর পর্যন্ত ঘটনা আমরা জানি। মেয়েটার নাম হচ্ছে বিদিয়া খাতুন, বাপের নাম সানোয়ার শেখ। কোন ক্লাসে পড়ে? ক্লাস 9। কোন স্কুলে? পুনা ওবেদিয়া হাই স্কুল। আপনার নাম? আমার নাম হুমায়ুন কবির। বাড়ি? বাড়ি আমার পুষ্পর 1, কালিকাপুর। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম আরসি টিভি, পাইকর। এখন বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর। জ্যোতিষ তন্ত্র যন্ত্র ও রত্নে অশুভ গ্রহের স্থায়ী প্রতিকার করা হয়। জ্যোতিষ ও বাস্তু সম্রাট শ্রী শিব শঙ্কর। জীবনে যে কোনো সমস্যা, যেমন মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, গুরুচণ্ডাল দোষ, বাস্তু দোষ, দৈন্য যোগ, দাম্পত্য কলহ, সন্তান, শনি সাড়েসাতি সহ বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা হয়। এছাড়া পড়াশোনায় বাধা, চাকরিও বাধা, বিবাহে সমস্যা, ব্যবসায় ক্ষতি প্রভৃতি সমস্যার গ্যারান্টি সহকারে প্রতিকার করা হয়। কুষ্ঠি, ঠিকুজি ও বিবাহের জটক বিচার করা হয়। চেম্বার দুবরাজপুর, ওয়ার্ড নম্বর 6, মা আনন্দময়ী মন্দিরের পাশে, বীরভূম। বুকিং এর জন্য ফোন করুন 7908384147। ফিরে এলাম বিরতির পর। বীরভূম জেলার বোলপুর লোকসভা কেন্দ্রের নানুর চারকোল গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের কর্মী সভা অনুষ্ঠিত হয় গতকাল শুক্রবার 15ই মার্চ। এই অনুষ্ঠানে প্রথমে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা কামনা করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠান শেষে কয়েক হাজার মানুষ ইফতার পার্টিতে যোগদান করেন। নানুর বিধানসভা অঞ্চলে 1 লক্ষ ভোটের ব্যবধানে লোকসভার প্রার্থী অসিত মালকে জয়ী করার আবেদন জানান কাজল শেখ। ধর্মমত নির্বিশেষে সকলকে জোড়াফুল চিহ্নে ভোট দেওয়ার আবেদন জানান। কাজল শেখ বক্তব্যে বিরোধীদের উদ্দেশ্যে বলেন, ভোটের সময় অনেকে রাতের অন্ধকারে আসবেন, তার জন্য রাত পাহারা দিতে হবে গ্রামবাসীকে। রাতের অন্ধকারে এসে টাকা দিয়ে মানুষকে ভুল বোঝানো হবে বলে জানান। যদি দেখেন এই রকম কোনো পরিস্থিতি হয় তাহলে পুলিশ প্রশাসনকে খবর দিন।
কাজল শেখের মুখে অনুব্রত মণ্ডলের সেই ডায়লগ খেলা হবে শোনা গেল। কাজল শেখ বলেন, অনুব্রত মণ্ডলের যে টিম আছে সেই টিমের সঙ্গে খেলা হবে। তিনি জানান, 365 দিন তৃণমূল কংগ্রেসের কর্মীরা মানুষের পাশে থাকে। যদি বিরোধীরা ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় তাহলে বিরোধীদের সঙ্গে খেলা হবে এবং প্রথমে পুলিশ প্রশাসনকে জানানো হবে, তারপর তাদেরকে গুজরাটে পাঠিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন। এদিন তিনি আরও জানান, হাজার হাজার কাজলসের রাস্তায় এই জন্য দাঁড়িয়ে থাকবে, যদি ডেলি প্যাসেঞ্জারি করে যারা আসছে, এতদিন যাদের কোনো দেখা ছিল না, 365 দিন যারা মানুষের পাশে ছিল না, তারা যদি এসে এই নানুরের বুকে, এই বীরভূম জেলার বুকে জাতমাত নিয়ে রাজনীতি করতে চায়, ধর্ম নিয়ে রাজনীতি করতে চায়, মানুষের মধ্যে ভেদাভেদ করতে চায়, রাতের অন্ধকারে এসে মানুষকে অর্থ প্রলোভনা দিয়ে ভুল পথে পরিচয় করতে চায়, তাহলে বন্ধু খেলা হবে। কাজল শেখ একাই খেলবে? কাজল শেখ না, সারা বীরভূম জেলায় টিম, অনুব্রত যে টিম আছে সবাই খেলবে, মিলিতভাবে খেলবো, কাঁধে কাঁধ লাগিয়ে খেলবো, সারা বাংলা মানুষ খেলবে, মমতা বন্দ্যোপাধ্যায়, অনুব্রত সৈনিক যারা আছে সকলেই খেলবে। অনুব্রত তো বলতেন যে রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে আছে, আপনি বলছেন কাজল শেখ দাঁড়িয়ে থাকবে রাস্তায়। রাস্তায় কাজল শেখ দাঁড়িয়ে থাকবে কথা বলিনি আমি বলতে চাইছি 365 দিন আমরা মানুষের পাশে থাকি, মানুষের হয়ে কাজ করি, সর্বতই রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন দাঁড়িয়ে থাকবে, কাজল শেখ দাঁড়িয়ে কী জন্য থাকবে? মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন দাঁড়িয়ে থাকবে, যে উন্নয়নগুলো মমতা বন্দ্যোপাধ্যায় 74 প্রকল্প যে বাংলা বই চালু করে সেগুলো দাঁড়িয়ে থাকবে। যদি তারা অর্থ দিয়ে মানুষকে ভুল পথে পরিচয় করতে চায়, যদি রাতের অন্ধকারে এসে আমার কোনো ভাইকে, তাদের হিন্দু সম্প্রদায় হোক মুসলিম সম্প্রদায়ের হোক, তাদেরকে অর্থ প্রলোভনা দেখিয়ে ভুল পথে পরিচিত করতে চায়, যদি ধর্ম নিয়ে রাজনীতি করতে চায়, যদি হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চায়, তাহলে বন্ধু খেলা হবে। আমরা প্রথমে চেষ্টা করব পুলিশের হাতে তুলে দেওয়ার, নাহলে ডাইরেক্ট গুজরাট পাঠিয়ে দেবো। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, নানুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।